আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। গ্যাস সংকটে যখন বাসা বাড়ির চুলোতে জ্বলছে না আগুন, তখন রাজধানীর সিএনজি স্টেশন থেকে অবৈধভাবে সিলিন্ডারে করে কলকারখানায় পাঠানো হচ্ছে সংকুচিত প্রাকৃতিক গ্যাস সিএনজি। নিয়মের তোয়াক্কা না করে তিতাসকে ম্যানেজ করে চলছে এই অবৈধ ব্যবসা, অথচ জ্বালানি সংকটে ভুগছে রাজধানীর যানবাহনগুলো। বিস্ফোরক অধিদপ্তরের আশঙ্কা, অবৈধ সিলিন্ডার ব্যবহারে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বারবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি তিতাস। বিস্তারিত জানাচ্ছেন রনি মজুমদার। কন্টেনার ভর্তি সিলিন্ডার লোড করা হচ্ছে গ্যাস। যাত্রাবাড়িতে এমন চিত্র প্রতি রাতের। যাত্রাবাড়ি রায়েরবাগ ঘুরে দেখা যায় ক্যাবেক্স, মাল্টিমিডিয়া, WZ সহ আশেপাশের সিএনজি স্টেশনগুলো থেকে পাচার করা হচ্ছে গ্যাস। শত শত সিলিন্ডার গ্যাস ভর্তি করে নিমিষেই হাওয়া। এটাই ফ্যাক্টরি। কোন ফ্যাক্টরিতে? এই যে সিমেন্টের ফ্যাক্টরিতে। পুরোটাই সিলিন্ডারে ভরা। গ্যাস যায় কোথায়? যায় তো ওরা উপর যায় উপর। কোথায় যায় এসব গ্যাস? আচমকা আরটিভির ক্যামেরা দেখে যেন বোবা হয়ে যায় সিএনজি স্টেশনের কর্মীরা। সঠিক কিংবা বেঠিক এটা তো আমরা বলতে পারি না, কর্তৃপক্ষ বলতে পারবো। তো এই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, কারণ আমরা এখানে জব করি। আপনি দিনের এসে কর্তৃপক্ষের সাথে কথা বলেন, আমি কিছু বলতে পারবো না। পরে সংবাদ প্রচার না করতে, ম্যানেজ করতে একের পর এক অফার করতে থাকে পাম্প মালিকরা। একটু অনুরোধ করবো, কালকে একটু আসেন আমার সাথে চা কেন দেখেছি। এসব সিএনজি স্টেশনকে অবৈধ সরবরাহে বন্ধের নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিতাস গ্যাসের রায়েরবাগ শাখার ডিজিএম নজরুল ইসলাম। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তিনি। কদিন আগে আমরা 10-15 দিন আমরা একটা সিডি সবগুলোর কাস্টমারকে সিডি দিয়েছি, এই বেআইনি কাজ করা যাবে না। বিস্ফোরক অধিদপ্তর বলছে সংকুচিত প্রাকৃতিক গ্যাস এভাবে সিলিন্ডারে পরিবহন পুরোপুরি নিষিদ্ধ। এতে করে সিলিন্ডার বিস্ফোরণে বড় রকমের ঝুঁকি আছে বলেও মনে করেন এই সহকারী বিস্ফোরক পরিদর্শক। বাংলাদেশে সিএনজি বিধিমালায়, ঠিক আছে, বা গ্যাস সিলিন্ডার বিধিমালা 1991, এই কোনো বিধিমালাতেই কাভার্ড ভ্যানে করে সিএনজি সিলিন্ডার পরিবহনের বা সিএনজি পরিবহনের কোনো বিধান নাই। সিএনজি এই সিলিন্ডারগুলো প্রতিটা সিলিন্ডার 3000 থেকে 3500 PSIG চাপে এটা থাকে, ঠিক আছে। এটা যদি দুর্ঘটনা ঘটে, এক্সপ্লোশন ঘটে, তাহলে এর ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হবে। অবৈধ সিএনজি সরবরাহে জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। জননিরাপত্তায় কবে ঘুম ভাঙবে তিতাসের, এমন প্রশ্ন নগরবাসীর। রনি মজুমদার, আরটিভি, ঢাকা। শেষ সময়ে নির্বাচনী প্রচারে মাঠে নেমেছে বিএনপি। শেষ মুহূর্তে আজ রাজধানীর ঢাকার 8টি আসনে ধারাবাহিক জনসভায় অংশ নেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে বেলা 11টায় নিজ আসন 17-এর বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠ, এরপর ঢাকা 10-এর কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা 8-এর পিঠ জঙ্গি মাজার রোড, ঢাকা 9-এর বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা 5-এর যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ঢাকা 4-এর জুরাইন দয়াগঞ্জ রোড, ঢাকা 6-এর ধূপখোলা মাঠ, ঢাকার সাথে লালবাগ বালুর মাঠ এলাকায় আয়োজিত জনসভাগুলোতে বক্তব্য দেবেন তারেক রহমান। নির্ধারিত সময় অনুযায়ী পর্যায়ক্রমে এসব জনসভা অনুষ্ঠিত হবে। নির্বাচনের শেষ মুহূর্তে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দেয়া এবং রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাই এসব জনসভার মূল লক্ষ্য বলছে বিএনপি। রাজধানীর বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে জনসভা স্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তো সকাল 11টায় জনসভা স্থলে আসবেন, তো সেখানে প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। সবার কাছে ভোট চাই আমরা। উপস্থিত হয়েছেন আমাদের জাতীয়তাবাদী দল মহিলাগুলোর সাধারণ সম্পাদিকা, রাজপথে লড়াকু সৈনিক, তারা নির্যাতিত নেতৃত্ব, দেশনেত্রী খালেদা জিয়া এবং
সাদিয়া, আসলে সব ধরনের প্রস্তুতি কিন্তু শেষ, মঞ্চ একেবারে রেডি। শেষ সময়ের যে কাজগুলো সেটি আসলে করা হচ্ছে, সাউন্ড সিস্টেম চেক করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং নেতাকর্মীরা কে কোথায় বসবে সেই ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে সকাল 11:30-11টায় প্রোগ্রাম শুরু হলেও এখন থেকে কিন্তু নেতাকর্মীরা আসতে শুরু করেছে এবং তারা সবাই ইতিমধ্যে যে সভাস্থলটি রয়েছে সেখানে এই যে বনানী গুলশান থানার যে সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা রয়েছেন তারা ধীরে ধীরে আসতে শুরু করছেন। বিভিন্ন মিছিল নিয়ে তারা এখানে আসছেন, স্লোগান দিচ্ছেন, তারেক রহমানের পক্ষে তারা ভোট চাচ্ছেন। এই আসনটি যেহেতু তারেক রহমান নিজেই ভোট করছেন, যার ফলে তিনি কিন্তু তার এই নির্বাচনী আসনে আসবেন, কথা বলবেন এলাকার মানুষের সাথে, নির্বাচনে যে সকল প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন। আমরা দেখছি নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান নিয়ে আসছে, সবার হাতে কিন্তু যে লিফলেট, অনেকের হাতে আমরা লিফলেট দেখেছি, অনেকে তাদের নিজ নিজ এলাকার দিয়ে যখন মিছিল নিয়ে আসছিলেন তখন বলছিলেন যে তারা এলাকার মানুষজনকে লিফলেটগুলো বিতরণ করে তারা এখানে আসছেন, তারেক রহমানের পক্ষে ভোট চাচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু সব ধরনের নিয়ন্ত্রণে রাখার জন্য যে সকল ব্যবস্থা নেওয়া দরকার সেই সব ধরনের ব্যবস্থায় নেওয়া হয়েছে এবং মঞ্চের শেষ মুহূর্তের কাজ চলছে। এর পাশাপাশি আমরা দেখেছি যে নেতাকর্মীরা যাতে সুশৃঙ্খলভাবে থাকে সেই কথাটি কিন্তু মঞ্চ থেকে বারে বারে বলে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, মানুষজনের উপস্থিতিও শুরু হয়েছে এবং তারেক রহমান আসবেন এবং এখানে বক্তব্য দিবেন, নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, পাশাপাশি ভোটের যে কথাগুলো, নিজের পক্ষে ভোট চাইবেন এবং তারা কি ধরনের কাজ করতে চান, এই এলাকার জন্য কি কাজ করতে চান তারেক রহমান সেটিও তুলে ধরবেন এই এলাকার ভোটারদের সামনে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। এদিকে ভোটের দিন যতই ঘনিয়ে আসছে বাড়ছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। নির্বাচনী পথসভা, উঠান বৈঠক, মিছিল সহ নানা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। সকাল থেকে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগ করছেন। এলাকার উন্নয়নের পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, তুলে ধরছেন আগামীর পরিকল্পনা। পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে উত্তাপ। আগামীকাল সোমবার সকাল 7টা পর্যন্ত নির্বাচনী গণসংযোগ করতে পারবেন প্রার্থীরা। ঢাকা 13 আসনের মোহাম্মদপুর এলাকায় আছেন দীপ্ত চন্দ্র পাল, সরাসরি চলে যাচ্ছি সেখানে। দীপ্ত, জামাতের নির্বাচনী জনসভার সবশেষ তথ্য কি কি আছে আপনার কাছে এবং অন্যান্য দলের প্রচারের কি অবস্থা দেখতে পাচ্ছেন? শেষ মুহূর্তে প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন সব মিলিয়ে জানাবেন। সাথে আপনি যেমনটি বলছিলেন, নির্বাচনী প্রচারের কিন্তু একদম শেষ প্রান্তে আমরা দাঁড়িয়ে আছি। আজকেই শেষ নির্বাচনী প্রচার এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত এই প্রচারণা চলবে। আমি এখন রয়েছি ঢাকা 13 আসনে। এখানে কিন্তু নির্বাচনী যে প্রচারের যে জামাতের যে নির্বাচনী প্রচার, সেখানে কিন্তু যে এই ঢাকা 13 আসনের যে জোট প্রার্থী মামুনুল হক, আল্লামা মামুনুল হক, তিনি কিন্তু পদপ্রার্থী। তার এই নির্বাচনী প্রচারের প্রধান অতিথি হিসেবে কিন্তু উপস্থিত থাকবেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে এনসিবির আহ্বায়ক কিন্তু মোহাম্মদ নাহিদ ইসলাম কিন্তু উপস্থিত হওয়ার কথা রয়েছে। এই অনুষ্ঠানটি, সমাবেশটি সকাল 8:30টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনও কিন্তু শুরু হয়নি এবং সমাবেশের সার্বিক পরিস্থিতি এবং প্রস্তুতি দেখে যা মনে হচ্ছে আরও কিছুক্ষণ সময় লাগবে, আরও ঘন্টা দেড়েক সময় লাগবে এই সমাবেশ শুরু হতে। এছাড়া আমি যদি বলি, এই আসন ছাড়াও রাজধানীতে বেশ কয়েকটি আসনেই আসলে বিএনপি, জামাত বা যারা যারা প্রার্থী দাঁড়িয়েছেন তারা কিন্তু সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং উন্নয়নের যে ফিরিস্তি, শেষ মুহূর্তে যে উন্নয়নের ফিরিস্তি সেটি দিচ্ছেন এবং ভোট কামনা করছেন এবং জয়ের ব্যাপারে সবাই কিন্তু বলছেন যে তিনি এগিয়ে আছেন, এমনটি কিন্তু বলছেন। এবং আমি যদি বলি, ঢাকা 13 আসনে প্রায় 4,08,000 ভোটার রয়েছে এবং এই আসনটি মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা নিয়ে কিন্তু গড়ে উঠেছে এবং এই এলাকার যদি সবচেয়ে বড় সমস্যা বলি, এই এলাকায় যানজট, মাদক এবং আপনি জানেন মোহাম্মদপুর এই বিহারি ক্যাম্প হওয়ার কারণে কিন্তু আশপাশে প্রতিনিয়তই যে
অপ্রীতিকর ঘটনা, খুন, চুরি, ছিনতাই সেগুলো লেগেই থাকে। তো এই আসনের যারা প্রার্থী রয়েছেন, জোটের প্রার্থী সহ বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ সহ সবার সঙ্গে আমরা এই কয়েকদিন কথা বলেছি। তারা কিন্তু বলেছেন যে নির্বাচিত হলে এই যে সমস্যাগুলো, প্রধান যে সমস্যা এই যে মাদক এবং সন্ত্রাস, সেটি দূর করার বিষয়ে তারা কাজ করবে এবং ভোটাররাও বলছে যে নিঃসৎ এবং তাদের পক্ষে কাজ করবে, তাদের সমস্যা সমাধানে কাজ করবে এমন প্রার্থী কিন্তু তারা বেছে নেবে। তো সাদিয়া, এই ছিল ঢাকা 13 আসনের জামাতের নির্বাচনী প্রচার থেকে সবশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ দীপ্ত। নোয়াখালীর হাতিয়ায় ভোটের মাঠে সরব প্রার্থীদের সহধর্মিনীরা স্লোগান, মিছিল বা উঠান বৈঠকে সামনের সারিতে থাকছেন তারা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন প্রতিশ্রুতিও। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্র জানাচ্ছেন নাজিরা সুলতানা। হাতিয়া পৌরসভা ও 11টি ইউনিয়নের মোট ভোটার 3,39,184 জন। সংসদ নির্বাচনে এখানে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপি 11 দলীয় জোট ও 2 জন স্বতন্ত্র প্রার্থী সমানভাবে মাঠে বিচরণ করছে। এই 4 প্রার্থীর পক্ষে প্রতিদিন মিছিল মিটিংয়ে সরগরম হয়ে উঠছে হাতিয়ার প্রত্যন্ত অঞ্চল। তবে এই ক্ষেত্রে ব্যতিক্রমী হলো প্রার্থীর স্ত্রীদের প্রচার। বিএনপির প্রার্থী মাহবুবের রহমানের স্ত্রী শিরিন আক্তার, 11 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনি সহ স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীরাও মাঠে আছেন। 10 দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ, তিনি এত ভালো ভালো কাজ করেছেন মানুষের জন্য, সেই কাজগুলো হয়তো বিগত সময়গুলোতে এমপিরাও করে যেতে পারেনি। ফলে নারীদের তো তার উপর আস্থা আছেই। এই কারণেই যখন আমি যেখানে যাচ্ছি নারীদের সাড়া পাচ্ছি। অনেক জায়গায় আছি, নারীরা আমাদেরকে মনের কথা খুলে বলতেছে, আমরা ওনাদের কথাগুলো, অভিযোগগুলো শুনছি। আমার বিশ্বাস হাতিয়াবাসী এখন অনেক সচেতন। তো আমি আশা করব ওনারা ধানের শীষে মার্কায় ভোট দিবেন। তাদেরকে কাছে পেয়ে মন খুলে সমস্যার কথা বলছেন নারী ভোটাররা। আগে গ্রামে পুরুষেরা আইতো ভোট চাইতো, এখন মহিলারা আইয়ে। আমাদের বাড়িতে কিছুক্ষণ আগে উঠান বৈঠক হয়েছে। আমাদের কিছু সমস্যার কথা আমরা ওনাদের কাছে শেয়ার করছি। দ্বীপ উপজেলা হাতিয়ার নানামুখী উন্নয়নে কাজ করবেন এমন ব্যক্তিকে নির্বাচিত করার কথা বলছেন সাধারণ মানুষ। নাদিরা সুলতানা, RTV। চট্টগ্রাম বন্দরে চলমান ধর্মঘট আজ থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। রোববার দিবাগত রাত 12:30টায় এক বিজ্ঞপ্তিতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের 2 সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকন বিজ্ঞপ্তিতে জানান, জাতীয় সংসদ নির্বাচন ও রমজানে পণ্য খালাসের স্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার সকাল 8টা থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সমসাময়িক বরখাস্ত সহ 5টি সমস্যা সমাধান না হলে 16 ফেব্রুয়ারি আবার কর্মসূচি ঘোষণা করা হবে। ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সার্ভিস লেনের সংযোগ সড়ক ব্যবহার করে প্রতিদিন টোল ফাঁকি দিচ্ছে কয়েক হাজার যানবাহন। টোল প্লাজার আগে পরে সার্ভিস লেনের সংযোগ সড়ক ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে চড়ছে গাড়ি। এতে রাজস্ব ফাঁকি দেওয়ার পাশাপাশি সংযোগ সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। ফরিদপুরের ভাঙ্গা সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজার আগে মালিগ্রাম ও পুলিয়া হয়ে এক্সপ্রেসওয়েতে উঠছে ঢাকা থেকে ছেড়ে আসা গাড়ি। আবার দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা গাড়িগুলো একই কৌশলে টোল প্লাজার ঠিক আগে সার্ভিস লেনে নামছে। এভাবেই প্রতিদিন ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে টোল ফাঁকি দিচ্ছে কয়েক হাজার গাড়ি। সার্ভিস লেনের এই দুটি স্থানে নতুন টোল প্লাজা নির্মাণ কাজ শেষ হলেও বন্ধ রয়েছে কার্যক্রম। অতিরিক্ত যানবাহনের চাপে মালিগ্রাম এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট। প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ভোগান্তিতে পথচারীরাও। টোল ফাঁকি দিয়ে সব গাড়িগুলো নিচ দিয়ে যায়, যাওয়ার পরে মনে করেন প্রচুর জ্যাম। টোলে টাকা লাগে, টোলে টাকা দেওয়ার জন্য না দিয়ে ওই সার্ভিস রাস্তা দিয়ে চলাচল করে। জায়গার মধ্যে অনেক যানজট লাগে, এইখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে। শিগগিরই টোল প্লাজা দুটি চালু হবে বলছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। সেগুলো আনার জন্য আমরা ইম্পোর্ট পারমিটের পারমিশনের জন্য চিঠি পাঠিয়েছি ইজারাদারের মাধ্যমে। ওইটা পারমিশন আসলেই ইম্পোর্ট হবে, তারপর এটা লাগানোর পর চালু হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি সচেতন মহলের।
সাকিব আল হাসান, RTV। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে মাল বোঝাই একটি পিকআপ ভ্যানের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। সোমবার রাত 2:30টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদি খানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যশোর থেকে কাঁচামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক সুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় পিকআপের সহকারী ইসারুলকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঋণ আর দাদন চক্রে অসহায় হয়ে পড়েছেন বরগুনার আমতলীর উপকূলীয় জেলেরা। ইলিশের উৎপাদন কম বেশি হলেও মহাজনের কাছ থেকে পাচ্ছে না ন্যায্য মূল্য। ফলে প্রজন্মের পর প্রজন্ম দারিদ্রতার চক্রেই বসবাস করছেন উপজেলার জেলেরা। এমন পরিস্থিতিতে সরকারিভাবে সহজ শর্তে ঋণের দাবি তাদের। বরগুনার আমতলী সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বহু বছর ধরে বরগুনার উপকূলীয় উপজেলা আমতলীর জেলেদের গলার কাটা হয়ে উঠেছে দাদন আর সুদে নেয়া ঋণ। এতে দিন শেষে মুখ ভরা হাসি, ব্যাগ ভরা বাজারের পরিবর্তে এসব জেলেরা ঘাড়ে দেনার ভার আর সদাইয়ের খালি ব্যাগ হাতে ঘরে ফেরেন। মৌসুম জুড়ে সাগরে ভেসে মাছ শিকার করেন এসব জেলেরা। রয়েছে জীবনের ঝুঁকি, খাওয়ার কষ্ট। তবে যে সুখের জন্য এত কষ্ট, সেই সুখ বন্দি থাকে দাদন নামক দাসত্বে, যেখানে ন্যায্য মূল্যের পরিবর্তে নামমাত্র মূল্যে মাছ কেনেন স্ব দাদন মালিক ও আড়তদাররা। আবার দেশে বিদ্যমান জেলে সুরক্ষা আইনটিও সময়োপযোগী ও বাস্তবসম্মত নয়। মাছ ধরার নিষেধাজ্ঞার সময় ঠিকমতো পৌঁছায় না প্রণোদনা। দাদন আনি আইন পেটের দেয়, ওই জাল সুতো করি হাইয়া হেরা কাটে বাইরে 800 আছে, হেরা কাটে 500 বা 450 বা 600। দাদন টাকা আনলে আমার ওখানে মাছের রেট তো কম কাটে অনেক, কিন্তু দাদন না নিয়ে তো আমরা বোট বাইতে পারি না, জালু তো করতে পারি না, টাকা পয়সা নাই। দাদন গ্রাম ব্যাঙ্গলে টানা লাগে, বিভিন্ন সংস্থা আছে যে টাকা আনি সুদ দিতে দিতে যাই 10 টাকা কামাই করি সেটা 10 টাকা নিয়ে যায়। ওই মহাজনের দ্বার একটু বাজার সদাই আনি হইয়ে খাইলে একদিন রান্না 7 দিন রাঁধতে পারিনি আমি। সরকার যদি আমাকে বিনি সুদে কিছু সহযোগিতা করতে, একটু লোন টোন দিত, আমরা একটু ভালো থাকতাম। জেলেদের জীবনমান উন্নয়নে সরকারিভাবে সহজ শর্তে ক্ষুদ্র ঋণ দেওয়ার দাবি জেলেপাড়ার এই ইউপি সদস্যের। নদীতে তারা মাছ ধরে এবং সাগরে যারা মাছ কেনে তাদের কাছ থেকে বিভিন্ন দাদন আনে, তারা সঠিকভাবে মূল্যে মাছ বেচা কিনাও করতে পারে না এবং তা নদীতে মাছও নেই। সরকারি সহযোগিতার মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম চলে আসা দাদনের অভিশাপ থেকে মুক্তি মিলবে, এমনটাই প্রত্যাশা আমতলীর জেলেদের। সুলাইমান কবির, RTV। এবার IDLC পরিবর্তনের পথে বাংলাদেশ। 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের মুনাফায় 10% নয় 5% উৎসে কর কাটার নির্দেশ দিয়েছে এনবিআর। এ বিষয়ে মঙ্গলবার জাতীয় সঞ্চয় অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। এনবিআর জানিয়েছে 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে কোনো কর নেই। তবে সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগ 5 লাখ টাকা ছাড়ালে মুনাফার উপর 10% কর প্রযোজ্য হবে। এছাড়া অতিরিক্ত কাটা টাকা অনলাইনে আবেদন করে ফেরত পাওয়া যাবে। গত ডিসেম্বর ও জানুয়ারিতে ভুল করে বেশি কর নেয়ায় প্রায় 10 লাখ বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় 25 কোটি টাকা অতিরিক্ত আদায় হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জাপানের সাধারণ নির্বাচনে বেসরকারিভাবে ভূমিধ্বস জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দল। সরকারি সম্প্রচার মাধ্যম NHK এর সংগৃহীত ফলাফল অনুযায়ী রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে 465 আসনের নিম্নকক্ষে তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি 316টি আসনে জয়ী হয়েছে। এর ফলে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তার দল। নিজ দলের জয়ের আভাস পাওয়ার পর দেশটির আর্থিক নীতির স্থায়িত্বকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন তাকাইচি। তবে এখনও নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়নি। অন্যদিকে থাইল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী অনুতিন চার্নাভিরাকুলের দল ভুমজাইথাই পার্টি প্রাথমিক ভোট গণনায় এগিয়ে রয়েছে। এতে জয় দাবি করেছেন অনুতিন।
এদিকে পর্তুগালের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধ্বস জয় পেয়েছেন অ্যান্টোনিও জোসে সেগুরো। কট্টর ডানপন্থী আন্দ্রে ভেঞ্চুরাকে পরাজিত করে এই বিজয় অর্জন করেছেন সেগুরো। 63 বছর বয়সী সেগুরো দেশটির বামপন্থী দল সোশ্যালিস্ট পার্টির নেতৃত্ব দিচ্ছেন। আর 43 বছর বয়স্ক আন্দ্রে ভেঞ্চুরা পর্তুগালের ডানপন্থী দল চেগার শীর্ষ নেতা। ভোট গণনা শেষে স্থানীয় সময়ে রোববার এক বিবৃতিতে পর্তুগালের নির্বাচন কমিশন জানায় মোট 97% ভোট গণনা করা হয়েছে। গণনাকৃত এই ভোটের 63% পেয়েছেন সেগুরো, আর 34% পেয়েছেন পরাজিত প্রার্থী ভেঞ্চুরা। হংকংয়ের মিডিয়া ব্যক্তিত্ব জিমি লাইকে 20 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রদ্রোহী প্রকাশনার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর সোমবার এই রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার আগে জিমি লাইয়ের মুক্তির দাবি জানায় পশ্চিমা দেশগুলোর সরকার ও মানবাধিকার সংগঠনগুলো। অনেকেই এই মামলাকে প্রহসন বলে আখ্যা দেয়। তার পরিবারের সদস্য, আইনজীবী ও সমর্থকদের শঙ্কা, হৃদস্পন্দনের সমস্যা, উচ্চ রক্তচাপ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন লাই। তাই কারাগারে মৃত্যু হতে পারে তার। জিমি লাইয়ের মুক্তির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের নোবেল শান্তি পুরস্কার জয়ী নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP। রোববার নার্গিসকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান তার এক আইনজীবী। এই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মদীকে আরও 1.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে তাকে 2 বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোবস শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। 2023 সালে মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান নার্গিস মোহাম্মদী। এবার খেলার খবর। ক্রিকেট টি-20 বিশ্বকাপে আজ আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। দিনের প্রথম ম্যাচে সকাল 11:30টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ইতালি। কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটিশদের লক্ষ্য প্রথম ম্যাচ হারের ক্ষত ভুলে জয় ফেরা। অন্যদিকে জয় দিয়েই আসর শুরুর অপেক্ষায় প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসে ইতালি। দিনের দ্বিতীয় ম্যাচে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের প্রতিপক্ষ ওমান। ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। শেষ ম্যাচে কানাডা লড়বে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আহমেদাবাদে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচনের এবারের পর্বে আমি গিয়াসউদ্দিন রনি আছি আপনাদের সাথে। গনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়ে এবারের আড্ডায় আমি উপস্থিত নোয়াখালী 4 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আগত যে নির্বাচন আমাদের সামনে আসতেছে, সেই নির্বাচনেই আমরা আশা করব বিদেশি পর্যবেক্ষক যারা আসবেন তারা 100% আন্তরিকতার সাথে সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ করে একটা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন। আমার মনে হয় যে তারা আগামী নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতমূলক কোনো কিছু করবে না, কারণ তারা চায় না যে তাদের উপরে দোষ চাপাক। সেক্ষেত্রে আমি মনে করি যে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে। ভূমি জমিনগুলা যারা জবরদখল করি নে, তাদের হাতের থেকে যেমন আমরা রক্ষা পাই এবং আমাদের কৃষকের ভবিষ্যৎ যেন উপকারে লাগে। যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচনে কম বেশ সহিংসতা সংঘটিত হয়েছে।
আর সামনে যেহেতু নির্বাচন, আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার উনি চাচ্ছে সহিংসতা ঠেকাতে। এবং এই সহিংসতা ঠেকানোর জন্য প্রথমত যেই নিরাপত্তা দরকার, বিশেষ করে সাধারণ মানুষের জনসম্পৃক্ত করতে এই ভোটকে, সেই ভোটকে যদি আমরা নির্বিঘ্ন করতে চাই তাহলে আমাদেরকে ভোট কেন্দ্রে বিশেষ করে সহিংসতা ঠেকানো দরকার। হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নির্বাচনী সকল বার্তা পেতে RTVর সাথেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।